নমস্কার আগত সকল যাত্রাপ্রেমী দর্শক মণ্ডলীকে শুভ নববর্ষের ও গাজন উৎসবের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সঙ্গে জানাই চুনার মারো গাজন কমিটির সকল সদস্যবৃন্দকে ও মাননীয় শ্রী অসিত বরণ শর্মা মহাশয়কে ধন্যবাদ। দর্শক মণ্ডলীদের কাছে আমাদের আবেদন, যাত্রা চলাকালে মঞ্চের আলোগুলি নেভানো হতে পারে, অন্ধকার মঞ্চে কোন প্রকার লাইট ফেলবেন না। যাত্রায় যে সকল কলাকুশলীরা অভিনয় করছেন তারা সকলেই আপনাদের পরিচিত, তাই শিল্পীর সাথে দেখা করতে এসে সাজঘরে কোন প্রকার ভিড় করবেন না। সাজঘর থেকে মঞ্চ পর্যন্ত রাস্তাটি অবশ্যই ফাঁকা রাখবেন। আমরা কোনো পেশাদার পার্টি নই বা চিতপুরের অপরাধী নই, তাই দর্শকবৃন্দের কাছে বিনম্র আবেদন, ছোট ছোট ভুল ত্রুটির জন্য অবশ্যই আমরা ক্ষমা প্রার্থী হয়ে থাকবো। যাত্রায় ধূমপান, মদ্যপান ও হিংসার দৃশ্যগুলি কেবলমাত্র যাত্রাপালাটিকে রূপ দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে। যিনি বিদ্যুৎ সরবরাহে আছেন তার প্রতি আমাদের অনুরোধ, মঞ্চের লাইটটিকে আলাদা করে সমপরিমাণ ভোল্টেজ সরবরাহ করবেন। যাত্রার শেষ দৃশ্যের শেষ সংলাপ না হওয়া পর্যন্ত আপনারা কেউ নিজ আসন ত্যাগ করবেন না। হকার ভাইদের প্রতি আমাদের অনুরোধ, দর্শক মণ্ডলী অসুবিধা না করে তিনি যেন তার পণ্য সামগ্রী বিক্রি করেন। ঘোষণাটি শেষ হলো। নমস্কার। যুগাবতার, ভোলানাথ, যাত্রা সম্রাট, গিরিশ ঘোষ, মাতারা, মালাগাসিনী, বাবা লোকনাথ ও পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পাদপদ্মে প্রণাম জানিয়ে শুরু করছি চুনার মার গাজন কমিটির পরিচালনায় 1432 সালের এক বাস্তব ধর্মী ও সুসজল সামাজিক যাত্রাপালা। বাস্তব ধর্মী পালাকার ডক্টর তাপস কুমার, পরিচালনায় চুনার মার গাজন কমিটি, পরিবেশনায় স্বর্গীয় মৃত্যুঞ্জয় মুখার্জি প্রতিষ্ঠিত অনা সমাজ কল্যাণ ও সরকার সমিতির নাট্য সংস্থা, নির্দেশনায় মনোজ তেওয়ারি, দল পরিচালনায় অশোক পান্ডা, আলো ধ্বনি ও মহিলা শিল্পী মা শীতলা সাজগর, ডেবরা, পশ্চিম মেদিনীপুর। কৃতজ্ঞতা স্বীকার মাননীয় শ্রী অসিত বরণ শর্মা মহাশয়, চুনার মারো গাজন কমিটির সদস্যবৃন্দ, জয়া মুখার্জি সহ সৎকার সমিতির সকল সভ্যবৃন্দ। অভিনয় মনোজ তেওয়ারি, প্রসেনজিৎ কোনার, লক্ষ্মীকান্ত কর্মকার, নয়ন মহন্ত, দীপঙ্কর ব্যানার্জি, রাখো হরি বিশ্বাস, অমিয় তুঙ্গ, শান্তনু দে, শিবপ্রসাদ মিশ্র, দেশবন্ধু মিশ্র, প্রতিমা, টুম্পা, শোভা ও একটি বিশেষ চরিত্রে সঞ্চারী চ্যাটার্জি। শুরু করছে এক বাস্তব ধর্মী যাত্রাপালা। ভাঙা গোড়ার বিষাদ লগ্নে আজ ভালোবাসার মধুর মিলন, নকল স্বামীর আসল সিঁদুরে বিসর্জনে দেবীর বিসর্জনে দেবীর
ক্ষতি করো না। আমার খাবে, আমার করবে, কোলের গুণ গাইবে, আমার স্বপ্নগুলোকে তুলি করে ওর লোকে দিয়ে আসবে। আজ আজ তোমার কোনো ন্যায় নেই খত্তর। আজ তোমার হাতে গোলা দিবে শেষ করো। আমার গলা টিপলে খোকা বাবু? না না, মিথ্যে নয় গো, মিথ্যে নয়। আমি তো অভিনয় করলাম। অভিনয়? হ্যাঁ হ্যাঁ, অভিনয়। জানো কাল রাতে ওরা সবাক করলাম সস্তার ছবিটির এই সুন্দরীর ফাঁদে ছয়তাল কাঁধে যাত্রাপালাটা দেখেছিলাম। সেই যাত্রাপালাটাই একটা পাগল যেমন করে অভিনয় করছিল, আমি তো সেটাই করে দেখালাম। বুঝি তুমি কি বোকা গো নন্দনা? খোকা বাবু, আমি কি তোমাকে মারতে পারি? খোকা বাবু, তুমি না আমায় করতে ভালোবাসো, জানো নন্দনা, জানো আমার মনেই বলে আমাকে কেউ ভালোবাসে না। সবাই বলে আমি নাকি হানা মুক্ত কেপা ছেলে, আমার বাবা আমাকে আমি একটা হানা ছেলে। নাই থাক, কিন্তু তোমার মধ্যে যে একটা সহজ সরল মন রয়েছে তার দাম অনেক গো খোকা বাবু, তার দাম অনেক। কিন্তু ওর জন্য যে আমার বড় চিন্তা হয় রে নন্দ। আমি চোখ বুঝলে কে ওকে দেখবে, কে বসিয়ে বসিয়ে খাওয়াবে ওই সমস্ত ছেলেকে? বাবা তুমি আমার জন্য চিন্তা করো না গো বাবা, আমি না বড় হয়ে চাকরি করে তোমার সব দুঃখ আমি দূর করে দেবো। ওরে হতভাগা, তার জন্য যে অনেক লেখাপড়া শিখতে হয়, কিন্তু আমি নিজে শিক্ষক হয়েও তোকে যে আমি বর্ণ পরিচয়টাও শেখাতে পারিনি। তাহলে আমি কি করবো বলো তো বাবা? বাবা মনে পড়েছে বাবা, আমি না যাত্রা দলে অভিনয়ের চাকরি করবো। যাত্রা দলে অভিনয় বাবা? জানো বাবা, জানো আমি না নন্দটাকে অভিনয় দেখি একবার চমকে দিয়েছি। তুমি দেখবে বাবা? চুপ কর হতভাগা, আর তোকে অভিনয় করে দেখাতে হবে না। বাবা দেখোই না, বাবা দেখোই না, আমার অভিনয়টা দেখোই না। সেই যাত্রাপালাটাই একটা মা একটা খেপা তার বাবাকে যেমন পুজো করছিল, আমিও তেমন করে আমার বাবাকে পুজো। ও মা, কিন্তু বাবা আমি কেমন করে দেখাবো? আমার যে মা নেই, জানো বাবা, জানো জানো মা নেই, তার মতো দুঃখী আর কেউ নেই বাবা, তার মতো দুঃখী আর কেউ। তুই কাঁদছিস হতভাগা? না না বাবা, আমি তো কাঁদিনি, আমি তো দেখে দেখে ওই ভগবানকে বলছি, ওগো ঠাকুর এই দেবতাদের মাঠে আমার মতো একটা গাঁদাকে কেন তোদের আমাকে তুমি মায়ের কাছে টেনে দাও ঠাকুর, আমাকে তুমি মায়ের কাছে টেনে দাও, আমাকে তুমি মায়ের কাছে টেনে দাও, আমাকে তুমি মায়ের কাছে টেনে দাও। মায়ের কোলে কখন দেওয়া কেন তোলে সবাই বলে ওই হঠাৎ লুকিয়ে আছে খুঁজে না। কল খুলে তুলিয়ে দেব মাকে যদি আমার মাকে যদি ছেলেটার মধ্যে কিছু বুদ্ধি শুদ্ধি কম আছে করতে বাবু,
কিন্তু তার বুকের মাঝে অনেক অভিমান জমে আছে। তাই বলছি কর্তা বাবু, যখন তখন ছেলেটাকে আঘাত করবেন না। তখন তখন কি যে করে বসবে তা ঠিক নয় কর্তা বাবু। জানি রে নন্দ, আমি জানি, কিন্তু ওর মতো যে আরেকজনের জন্য আমার মনটা হাহাকার করে কাঁদে। কার জন্য কর্তা বাবু? আমার একমাত্র বোন, হতভাগী বোনটার জন্য। আপনি কি সেই ছলনা দিদির কথা বলছেন কর্তা? হ্যাঁ রে নন্দ, যাকে আমি নিজের সন্তানের মতো মানুষ করলাম, সে কিনা আমার বংশের মুখে কালি মাখিয়ে আমার মান সম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়ে একটা অজানা অপরিচিত লোকের হাত ধরে। ছি ছি ছি। তারা কেন এসেছিস সেখানে? দূর হয়ে যা আমার সামনে থেকে। আপনি কি বলছেন কর্তা বাবু? এই ছলনা দিদিকে আপনি? তুই থাম নন্দ। যেদিন ও আমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করে চলে গেছে, সেদিন থেকে এ বাড়ির দরজা ওর কাছে বন্ধ হয়ে গেছে। আজ আর ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। না দাদা না, এমন শাস্তি তুমি আমাকে দিও না দাদা। তোমাদের অবাধ হয়ে না, আমি মস্ত বড় ভুল করেছি। তাই তো সেই ভুলের প্রায়শ্চিত্ত আমার শুরু হয়ে গেছে দাদা, শুরু হয়ে গেছে। আমার স্বামী। কি হয়েছে তোমার স্বামী? দেখবে দেখবে নন্দদা, আমার স্বামীকে দেখবে। ওই দেখো দাদা, আমি আপনাকে বহিনের সর্বনাশ করে দিয়েছি দাদা। পারলে আপনি আমাদের ক্ষমা করেন দাদা। কি মানে কে তোমার কি ক্ষমা হয়েছে? করে। ওর পক্ষাঘাত এই অবস্থায় তুমি যদি আমাদের আশ্রয় না দাও, তাহলে তোমরা না খেয়ে মরে যাবো দাদা। চলো না। দাদা গো, আপনাকে পাশে আমার একটাই অনুরোধ, আমাকে দিতে হইব না। আপনি শুধু আমাকে ছলনারে একটু আশ্রয় দিন দাদা, আশ্রয় দিন। কিন্তু তুমি কোথায় থাকবে মানিক? আমাকে জীবন জ্বালা জুড়াইতে আমি না হই ওই গঙ্গায় ধার দিয়া। আমার না, তুমি আমার কথা বলো না গো। মরতে যদি হয় আমরা দুজনে একসাথে। আমি বেঁচে থাকতে এই নিষ্ঠুর ভাবনাগুলো তোদের কে ভাবতে বলেছে রে হতভাগী? দাদা আপনি ওদের আশ্রয় দিবেন কর্তা বাবু? দেবরে নন্দ দেব। আবেগের কাছে আমার অভিমান আজ হেরে গেছে। তাই তো আমার সব মান অভিমান দূরে সরিয়ে ওদের সমস্ত দোষগুণ ক্ষমা করে আজ আমি ওদের শুধু আশ্রয়ই দিলাম না, ওদের সমস্ত দায়িত্ব আমি মাথায় তুলে নিলাম। দাদা শোনো না, তুই মানিককে ভেতরে নিয়ে যা। আয় নন্দ, তুই ওদের খাবার ব্যবস্থা কর। আমি মানিকের জন্য ডাক্তার আনতে চললাম। দাদা মানুষ নয়, চলো না দাদা, দেবতা। আজ উনি আমাদের পুনর্জন্ম দইয়া গেলেন। এই জামাই বাবুকে নিয়ে কর্তা বাবুর ঘরে গিয়ে বসে ছলনা দিদি, আমি এক্ষুনি তোমাদের জল খাবারের ব্যবস্থা করছি। ছলনা দিদি, জল খাবারের ব্যবস্থা করছি। কামড়ে নন্দ, না খাইলে সালা বাঁচু ভাগে মনে। যখন সালা মরতে আমারে দিলে যায় বাসার মতোই পাইব নাকি ভালো না। একটু আগে পর্যন্ত তোমায় দেখেছিলাম তুমি পক্ষাঘাতে হাত পা এমন করে কাঁপছিলে। ভালোভাবে তুমি কথা বলতে পারতে না। এ হলো গিয়া মানিক চাঁদের ফাল। আরে ফোন দিল কইতে ভালো,
আর এমন ফন্দি না করলে তোমাকে দাদা এত সহজে কি তোমাকে আলামাগো এ বাড়িতে আশ্রয় দিত না। তোমার পেটে এত মুখে কই তুমি তো আমাকে আগে বলনি। মায়া মানুষের পেট বড় পাতলা চলো না, তোমারে কইলে কথাটা যদি ফাঁস হয়ে যায় তাহলে সেই লোকেই তো তোমারে কিছু কই নাই। আর তাছাড়া আমাকে সুখটা মিথ্যা জানলে তুমি কি তোমার দাদার সামনে এত সুন্দর অভিনয়টা করতে পারতে নাকি? পারতে না। কতদিন ধরে তুমি এরকম অভিনয় করে থাকছো? যতদিন না আমার কামটা সফল হয়ে যাবে ওরে মালিকদা এবার ফেলার তোর ভাত তুই হইলে কি 2020 করোনা ভাইরাস। আমি জিতে গেছি ডার্লিং, আমি জিতে গেছি, আমি শুধু তোমাকে চাই। আরে কি করছো কি? ছাড়ো এখন কি দেখে ফেলবে? আমি চিরদিন তোমার ছিলাম, তোমার আছে আর তোমার যাবো। লক্ষ্মীটি ছাড়ো কেউ দেখে ফেলবে কি? আমি দেখে ফেলেছি ঠিক এই ভালো মতো হাতে না বলছি। বলো তো দিদি মেয়েটা না ব্যাটা ছেলের মতো প্যান করে সিলিং করে আবার ব্যাটা ছেলের তোকে কি লজ্জা। আর একটা বাজে কথা বলে আমি তোর মুখটাই ভেঙে দেবো। তুই তো বাদি ওটা কিন্তু ব্যাটা ছেলে হয়ে ছেলের সাথে ব্যাডমিন্টন খেলা ব্যাডমিন্টন আবার জিতে গিয়ে কোলাকুলি আমি তোমাকে বলে দেবো তোমার খবরদার বলছি, কাউকে বলবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খারাপ ভালো খারাপ তবে বোঝো দেমশাই বোঝো। তাহলে বলো তো তুমি যে পোশাকটা পরে আছো সেটা ভালো না ওই যে দুলে আর বলে শাড়ি পরে মেয়েটা কৌশিকাকে জল আনতে যাচ্ছে তার পোশাকটা ভালো? আর পুরি শাড়ি তোমার ওই বেটা ছেলের মতো ছোট তুলের ছাদটা সুন্দর না ওই কাজল কালো বেহেল মতো এলো তুলের ছাদটা সুন্দর? কাজল কালো মেঘের মধ্যে এলো তোমাদের মতো মেয়েরা এই এরকম আদানে একটা পোশাক পরে ঘুরে বেড়ায় বলি তো ওই 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 লোকগুলো ছেলেগুলো তোমার দেখে চিৎকারি করে লেখাপড়া থেকে পন্ডিত হলে বুঝি লজ্জা থলো সব পুড়িয়ে যায়। তখন থেকে এমন গান দিচ্ছিস ওদের তো ঘরের বই। মেয়েটা আমার বউকেলে হবে আমার বউকেলে হবে আমার বউ হবে দেবী প্রতিমার মাথায় থাকবে 1 ঘন্টা আর কপালে থাকবে মস্ত বড় কানের মতো সুন্দর সিঁদুরের আর তলানা পায়ে তাই ধুমুক গুলো ফুল পাচ্ছে তোমার মতো অনেক পদ্ধতি সহ্য করে আর নয় কাঞ্চন, তুমি ওকে ভালো করে বুঝিয়ে দাও যে বাদর কখনো মুক্তর মর্ম বোঝে না। ঠিকই বলে চলবি। আজ আমি এমন শিক্ষা দেব যখন দুঃসাহস থাকার পর্দা নয়। কোনটা ভালো, তোমার জ্ঞানের লেকচার না লেকচারের পুরস্কার? কার্তিককে নিয়ে তুমি বড্ড অহংকার চাই না, বড্ড অহংকার। ওই কার্তিককে নিয়ে তোমাকে অহংকার আমি করতে দেবো। এই গোবর ঘরে দেবান ও কিনা আমার পরে সম্মান নিয়ে চিনিমিনি গেলে ওকে ফুল কাটিং
তাকে আমি নিজের হাত দিয়ে উচিত শিক্ষা দেবো। আমার কি হবে দাদা শোনা? এই লজ্জা আমি কেমন করে ঢাকবো? এই কলঙ্ক মেনে নিয়ে কাঞ্চনকে আমাকে বিয়ে করতে চাইনি। কেন ভাবছো দেবী? ও তো একটা পাগলামি। ওটা মুছে নিলে সব সমস্যা মিটে যাবে। মিটবে না গো, মিটবে না। ও তোমাকে আমার বউই মিটবে গো, বউ। ওই 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 গোপলগণের বয় হবে না, এই কার্তিক বয় হবে। কার্তিক কত হবে কত? এখন এই গোপলগণেছি তোমাকে লক্ষ্যের সিঁদুর বলিয়ে বউ করে নিয়েছি, বউ। করেছে এইভাবে মারছেন কেন? কি করেছে ও? আপনার ওই খেপা ছেলেটা আমার বোনের স্মৃতিতে রক্তের সিঁদুর পরিয়ে আমার বংশের মুখে কালি মাখিয়ে দিয়েছে। ছি ছি ছি, তুই কি করেছিস হতভাগা? তুই শুধু এই মেয়েটারই অসম্মান করিসনি, সবার সামনে আমার মাথা বেকল মতো করে দিয়েছে। বল হতভাগা, কেন এই কাজ করেছিস? ছেলেকে লেলিয়ে দিয়ে আপনাকে আর ভালো মানুষ চাইতে হবে না। আমি আপনাদের নামে মানহানির মামলা করব। আমার কথা শুনুন রায়মশাই, আমার হাবাগোবা ছেলেটা হয়তো না জেনে বুঝে এই কাজ করে ফেলেছে, এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। কিসের ক্ষমা? আমি ভদ্রলোকে বাধ্য, কিন্তু আজকের ঘটনার পর ও যদি আমি বিয়ে করতে না দিয়ে রাজি হয়, তখন আমার কি হবে? কি বিয়ে করলে আমার এই কলঙ্ক মেনে নিয়ে আমি তোমার বিয়ে করবো। এই রাস্কেল, দ্বিতীয়বার ওই কথা বললে আমি তোর জিভটাই কেটে ফেলবো। জানেন, এই বাপ আর ছেলে এই দুজন মিলেই কিন্তু এই কাণ্ডটা ঘটিয়েছে। আশা সংযত করো যুবক, এত নোংরা রুচিবোধ এই পুণ্যব্রত মাস্টারের নেই। শোনো মা, যে কথাগুলো তুমি আমাকে বললে তার যথাযথ উত্তর হয়তো আমি দিতে পারবো না, তবুও আমি তোমায় বলছি মা, একটা বাস্তব বুদ্ধিহীন হাবাগোবা ছেলে খেয়ালের বসে আর যে কাণ্ডটা করে ফেলেছে, সেটাকে কি তুমি একটা দুর্ঘটনা বলে মেনে নিতে পারো না মা? হ্যাঁ, জীবনে চলার পথে আমরা বহু সমস্যার সম্মুখীন হই, সব সমস্যার সমাধান করতে পারি না বলে আমরা কিছু কিছু সমস্যা এড়িয়ে চলার চেষ্টা করি। ঠিক তেমনি করে আজকের এই ছোট্ট ঘটনাটা কিন্তু আমরা এড়িয়ে চলতে পারি না। তোমার জ্ঞানের লেকচার তুমি বন্ধ করো মাস্টার। তোমার ছেলে যা অন্যায় করেছে তার জন্য তাকে শাস্তি পেতেই হবে। শাস্তি? শাস্তি ওকে পুলিশে দেওয়া হবে। নয়তো আমারই উঠানের সামনে থামে বেঁধে ওই শঙ্কর মাছের চাবুক দিয়ে 100 গা চাবুক মারা। ওকে উঠানে বেঁধে 100 গা চাবুক মারা হোক। এই 100 গা চাবুকের ক্ষত চিহ্ন দিয়ে যত রক্ত ঝরবে, সেই রক্তের বিনিময়ে তোমার মনের সমস্ত কালিমা ধুয়ে যাবে তো মা। ও 100 ক্ষত চিহ্নের অসহ্য যন্ত্রণায় যতখানি হাহাকার করে কাঁদবে, তুমি প্রতিশোধের আগুনে ঠিক ততখানি প্রাণ খুলে হাসতে পারবে তো মা। তবে মারো, ওর শরীর থেকে তুমি নিজে সহস্র রক্তবিন্দু ঝরিয়ে তোমার সমস্ত কলঙ্ক ধুয়ে নাও, সমস্ত কলঙ্ক। চুপ কর হতভাগা, তুই আর আমাকে বাবা বলে। শুনুন রায়মশাই, আপনাদের ওই শাস্তির প্রহসনের মাঝে হতভাগা যদি মরে যায়, তাহলে বেওয়ারিশ লাশের ভয়ে ওকে আপনারা রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন রায়মশাই, রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন। সারা দেশে ছোট্ট হলে তুমিও হাঁপিয়ে পড়বে আর আমাদের তাকলিফ পারবে। আমার গায়ে একদম হাত দেবে না বলে দিচ্ছি। আরে চল, গায়ে হাত না দিলে তোমার গায়ের গরম তাপটা নেবে করে সুন্দরী। আর সেই সাথে সারা শরীরের মাপ নিয়ে কয়েকটা ছাপ বসিয়ে দেবে।
বাহ বাহ, চমৎকার চমৎকার, বীর পুরুষের বীরত্বের কি চমৎকার নমুনা। তুমি কে ছোকরা? তোমার ভাষায় আমি একজন কাপুরুষ। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তো আমার চেয়েও বড় কাপুরুষ। ভালো চাও তো ভাগো এখান থেকে, নইলে তবে আমি। এই রাস্তার মাঝে খুন খারাপি হয়ে গেলে আপনি হয়তো নিজেই ভীষণ বিপদে পড়ে যাবে, তার চেয়ে বরং ওকে আপনি ছেড়ে দিন। আপনি কি বলছেন ম্যাডাম? যে মানুষটা আপনার সম্ভ্রমখানি করতে চেয়েছিল তাকে আপনি ছেড়ে দিতে বলছেন? না না, একে আমি পুলিশের হাতে দেবো। না না না, একে পুলিশের হাতে দেবেন না। একে পুলিশ ধরে নিয়ে গেলে শেষ হয়তো আবার আমাকে নিয়ে টানাটানি করবে, একে আমার ফ্যামিলির বদনাম হতে পারে। তাই বলছিলাম কি, ঠিক আছে, আপনার ফ্যামিলির কথা চিন্তা করে একে আমি এবারের মতো ছেড়ে দিলাম। এই ছোকরা, দ্বিতীয়বার এমন কাজ করলে আর কিন্তু তুমি রেহাই পাবে না, কথাটা মনে রেখো। মনে থাকবে গুরু, তবে তুমিও মনে করে দেখো যেটা করলে সেটা ঠিক করলে না ভুল করলে। আমিও যাই, আমার ফিরতে দেরি হলে আমার বাড়ির লোক হয়তো ভীষণ চিন্তা করবে। আমি এখন চলি, কেমন? ম্যাডাম, আপনার নামটা? ঝুমা ঝুমা ঝুমা, চলি, কেমন? শুনুন, আপনার ঠিকানাটা? যা, চলেই গেল। আজকালকার মেয়েদের দেখছি কৃতজ্ঞতা বোধটুকু নেই। যার সম্মান রক্ষার জন্য পানটাকে হাতের মুঠোয় নিয়ে ওই গুন্ডাটার সঙ্গে লড়াই করলাম, যাবার সময় সে একটু ধন্যবাদ জানানোর প্রয়োজন মনে করলো না। হ্যাঁ, না করুন, আমি তো আমার মনের কাছে পরিষ্কার, আমি আমার কর্তব্য পালন করেছি। ব্রিফকেস খোলা কেন? কেউ হাত দেয়নি তো? ব্রিফকেসের পোশাক, কাগজপত্র সব এলোমেলো। আমার টাকা, আমার টাকা কোথায় গেল? আমার টাকা? তাহলে এতক্ষণ যা ঘটলো সবই কি একটা সাধারণ নাটক? আর সেই নাটকের ছলেই কি ওই ছেলে মেয়ে দুটো আমার সমস্ত টাকা কেমবারি করে গেল গো, কেমবারি। কেমবারি? গো বাবু, এই যে মারামারির যুগ, তাই তাই যে যাকে পারবে তার পেছন মেরে তাদের পকেট করে নেবে। কিন্তু আপনি কে? আমি আমি ফুটপাতের ফাটাকেষ্ট। ফুটপাতের ফাটাকেষ্ট? গো বাবু, আমি ফুটপাতের ফাটাকেষ্ট। যারা যারা এই দুনিয়া রেখে জাহান্নামে পাঠানোর জন্য তাদের তলবাজি করেছে, তাদের সেই জল ফাটাবে আমার ডিউটি। আর যারা সত্যকে লুকিয়ে রেখে মিথ্যে করে কাজ করতে যায়, মিথ্যাগুলোকে প্রকাশ করাই হলো আমার কাজ। তাহলে যে মিথ্যে রাস্তায় নিয়ে ওই ছেলে মেয়ে দুটো আমার সমস্ত টাকা লুট করে নিয়ে গেল, তা নিশ্চয়ই আপনি দেখেছেন। শুধু দেখেছি কি গো বাবু, তার রিপোর্টও তৈরি করে আমার এই ঝোলায় ভরে দিয়েছে। ওদের আমি পুলিশে দেবো। পুলিশ? পুলিশ তো তোমাকেই পালিশ করে ছেড়ে দেবে গো বাবু। তাহলে কি আমি সুবিচার পাবো না? তুমি কেমন করে সুবিচার পাবে? তোমার টাকা যে লুট হয়েছে তার কোনো প্রমাণ আছে? কোনো সাক্ষী আছে তোমার কাছে? হ্যাঁ, আপনি তো সাক্ষী, আপনি তো নিজের চোখে দেখেছেন। আমি যে দেখেছি তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? সাক্ষী আবার প্রমাণ? এটা যে আইনের প্যাচ গো বাবু, যে প্যাচে পড়ে ওই নির্দোষ সাজা পাই, কিন্তু কিন্তু এই ফুটপাতের ফাটানো আদালতে অন্যায়ের কোনো ক্ষমা নেই। তোমার অভিযোগ কতখানি সত্য আমি একবার যাচাই করে দেখে নি। অভিযোগ পেয়েছি। ভালো রোগ তোমার মধ্যে বাসা বেঁধে আছে গো বাবু। ভালো রোগ মানে? বুঝলে না, ভালো করার রোগ। আর সেই রোগেই তুমি ফেঁসে গেছো গো বাবু। বুঝতে পেরেছি, তুমি একটা আস্ত পাগল। পাগল? পাগল। তুমি ঠিক বলেছো বাবু, তুমি ঠিক বলেছো। আমি তো ভক্ত পাগল, আমি সত্য সন্ধানের নেতাই পাগল, আমি অন্যায় অবিচার সন্ধান পাগল, আমি এই সমাজটাকে সময় নষ্ট করাচ্ছে। আমি বরং খুঁজে বের করি সেই ছেলে মেয়ে দুটোর কোনো সন্ধান পাওয়া যায় কিনা। যেমন করে হোক ওদের খুঁজে আমি ওই পুলিশের হাতে তুলে দেবই দেবো। খুঁজতে
জিততে গিয়ে তুমি নিজেই হয়তো হারিয়ে যাবে যুবক, কিন্তু কোনোদিন তুমি ওদের কামাবে না। কারণ ওরা যে বহুরূপী, ঘন ঘন রং বদলিয়ে ওরা নিজেদের আলো করে রাখে, কিন্তু এই ফুটপাতের ফাটাকে চোর নজরে নানো এত সহজ নয়। ওই নরকের অন্ধকারে লুকিয়ে থাকলেও ওদের আমি ঠিক খুঁজে বের করবো। পেয়েছি। মাল দুটো মাল করির ভাগ বাটোয়ারাই ব্যস্ত। ফাটাকে চোর নজর এড়িয়ে তোমরা কোথায় যাবে জানো? তোমাদেরও জাহান্নামে পাঠানোর রিপোর্ট আমি তৈরি করে রাখলাম। বলি বাকি পাত্রগুলো বের কর। যা বলছি বাবুটা বিস্কিট ঝেড়ে পাতিগুলো ঝালি তুই, আর আমায় কিনে বলছিস পাতি বের কর। বলি বেশি কেয়ার করবি না বলে দিচ্ছি। শালাই ঝুমরির নজর হচ্ছে ওই শকুনের চেয়েও পক্ষ। ওই বাবুটার সঙ্গে মারামারি করার সময় তুই যে শালা সুযোগ বুঝে তার মানি পাশটা হাতিয়ে নিয়েছিলি। বলছি শালা চোখ তো নয়, যেন মালগাড়ির হেডলাইট। কি বলিস শালা? না মানে বলছিলাম কি, ওই ফাউডারে নিয়ে কেন কিলাতি করছিস মারি? ওই লোকটার সাথে লড়তে গিয়ে গাটা বড় ব্যথা লেগেছে, তাই এটা দিয়ে একটু বাংলা মাল খেয়ে গাটা সামলে নেবো রে। বেশি বল করবি না, মার ছাড় ছাড় বলছি। জানিস শুনি, তোকে নিয়ে আমি যখন টানাটানি করছিলাম তখন কি আমার মনে হচ্ছিল জানিস? কি মনে হচ্ছিল? মানে মনে হচ্ছিল কি মনে হচ্ছিল বলতে পারছিস না? মানে তোর ছোঁয়া লেগে আমার মনের ফাগুনের হাওয়া বইছিল। ফাগুনের হাওয়া? হ্যাঁ, আমার কি দোষ বল? আগুনের পাশে ঘি থাকলে যেমন ঘি গোল গোল করে গলতে থাকে, তেমনি তোর ইয়ের আগুনে মানে যৌবনের আগুনে আমিও সেলাই একেবারে। আমি তোকে বিয়ে করতে চাই ঝুমরি। আর একবার ওই কথা বললে না শালা তোর একবারে জিভটা কেটে ছিলে না শালা। ওরে বাবা রে, শালা তোর মতো ওই পাত্রী ছেলে ঘরে যাওয়ার জন্য এই ঝুমরির জন্ম হয়নি। আমার জন্ম হয়েছে ওই শেরের ঘরে যাওয়ার জন্য। আর আমার শেরকে জানিস? কে? সেই বাদশা। তোর বাদশা তো জেলে পচে মরছে রে ঝুমরি। বাদশা না পচে না, বরং তাকত বাড়ায় তাকত। আমি যে সেই বাদশার আসার পথে বসে আছি, আমার যত রোজগার আমি যে তার জন্য জমা করে রেখেছি। কিন্তু বাদশা তো কোনো কেয়ারই করে না রে ঝুমরি। এবার করবে আমার প্যার ভালোবাসা দিয়ে আবার আমি ওকে আমার কাছে টেনে নেবো। তারপর আমি আমার যৌবনের ফুল দিয়ে আমার দেবতাকে পুজো করব আর বলবো, তোমায় একটু না দেখলে আমি থাকতে পারি না, মন পাগল লাইন পড়ে যেত হিন্দি। আরে গান একটা হিন্দি গান গানা, একটা বুক ফুলিয়ে কমর দুলিয়ে চিন্তা করে গানা। চলে কথা থাকায় চলে কথা, ওরা পাতা নয় দাদু, ওটা হলো যে চলি কা পিছে क्या है। চুপ কর শোনা। চলির নিচে পাঠা থাকতে না যে ওটা পাঠায় হবে। মগল সাভা প্রেম করার এনার্জিও বাড়ে। নাকি দাদু?
বড় বড় সাহিত্যিক লেখক কবিরা মাল না খেলে ভালো লিখতে পারে না। এমনকি চোর ডাকাতরা চুরি করার আগে ভরপুর মাল খেয়ে কাগজ পায়। এমনকি নতুন বউ তার ফুলগঞ্জের রাতে যাওয়ার জন্য, বইয়ের কাছে যাওয়ার জন্য, পুরুষত্ব বাড়ানোর জন্য মাল খায়। চুরি কাণ্ড ঠিক বলেছো দাদু। চুপ কর শালা, শরীর সাক্ষী মাতাল কোথাকার। বলি এই শালা মাতালের সঙ্গে বেশি ক্যাচার না করে বলছি আমাকে দেখাবি না আমার বড্ড শখ। আমার ঘরে গিয়ে চলি না দেখালো আমি কিন্তু বাকিটা তোমাকে ভালো করে দেখিয়ে দেবো। তুমি আমার বাবলার ছাত্রী, আর আমার বাবলার ছাত্রী অসম্মান হোক তা আমি কখনোই মেনে নিতে পারবো না। বাগদত্তা হলো এখনো কিন্তু আমি তোমার বিবাহিত স্ত্রী হইনি কাঞ্চন, আর যতক্ষণ না হচ্ছি তখন আমার দায়িত্বটা আমাকে নিতে দাও। দেবী, তুই তো নিজেই তো ওকে 100 গা চাবুক মারা সম্মতি দিয়েছিলি। দাদা শোনা, আমি ভুল করেছিলাম দাদা শোনা, তাই তো নিজের হাতে ওকে মুক্ত করে দিলাম। যাও তুমি এখন যেতে পারো। আমি আমার সামান্য রক্ত দিয়ে তোমার স্মৃতি থেকে লগ্না করে দিয়েছিলাম বলে আমার শরীর থেকে তোমরা ঢোলালে তাতে করে তোমার ওই লগ্না স্মৃতি চাপ হয়ে গেছে তো ভালো আমাকে খেতে আমার সব লক্ষ্য দেখলে লাউ আমার সব লক্ষ্য দেখলে আমি ঠিক বুঝতে পারছি না দেবী, এই রাজকালটার উপর তোমার তো দয়া উঠলো কেন? দয়া নয় কাঞ্চন, এ হলো ওর প্রতি আমার মানবতার মায়া। ব্যাপারটা তুমি যত সহজে ভাবছো দেবী, আসলে কিন্তু তা নয়। এই ব্যাপারটা কিন্তু জানা হয়ে গেলে তোমাকে কিন্তু অনেক ব্যঙ্গ বিদ্যুৎ সহ্য করতে হতে পারে। তাছাড়া একটা ব্যাপার একটু ভেবে দেখতো দেবী, এই ঘটনার পর এই কাঞ্চন যদি তোকে বিয়ে করতে অস্বীকার করে তাহলে তোর কি অবস্থা হবে একবারও ভাবতে পারছিস? তুমি কি ভাবলি দাদা? কাঞ্চন আমায় বিয়ে না করলে সারা জীবন আমাকে আইবুড়ো থেকে যেতে হবে। যদি তাই হয় তো তাই হবে। না আমার তামান্ড ভুলের দোষ, তোমার জীবনটা এভাবে নষ্ট হতে পারে না। তাই বড্ড ভালো সাহেব, আপনি বেবটাকে বিয়ে করলে না অনেক টুকি হবে, অনেক টুকি। আর তার জন্য তোকে আর অকালিত করতে হবে না। সাহেব আপনি আমাকে কথা দিন, সাহেব আপনি আমাকে কথা দিন, আপনি বেব সাহেবকে বিয়ে করবেন। আমি আপনার পায়ে
আমার আমার এমন অনুরোধ আপনি কাছে ডাক্তার সাহেব, তুমি কি আবার সামান্য ভুলে করলো প্রেম সাহেবের আর বিয়ে হবে না? না না না, তোমার খত্তর সব বয়স এই পাগলামি করার জায়গা বলি না। একটা ভালো মেয়ের জীবন যে ছেলেমেয়ে খেলা, তোকে আমি বাঁচতে দেবো না। তোকে নিজের হাতে গলা টিপা করে দেবে। চলে যাও এই মুহূর্তে। এমন একটা ঘটনা ঘটে যাওয়ার পর আমি কিন্তু আর ওয়েট করতে রাজি না। তাই আমি চাই যত শীঘ্রই সম্ভব তোদের বিয়েটা সেরে ফেলতে। এই মুহূর্তে কাঞ্চনকে বিয়ে করে আমার একটা আপত্তি থাকে প্রয়োজন দাদা। কেন? এতে আমার আপত্তি কি থাকতে পারে? আরে বাবা, ও তো তোকে ভালোবাসে। ভালোবাসলেও একটা সিঁদুর ঘষা মেয়েকে বিয়ে করার মতো শক্ত মন ওর আছে কিনা ওকে জিজ্ঞেস করে দেখো দাদা। সিঁদুর কথা বলছো কেন দেবী? ও তো সামান্য তো রক্তের ছিটি তোমার ছিটিতে লাগিয়ে দিয়েছে। বাজার থেকে কিনে এক চিলতে সিঁদুর, এই শরীরের এক রক্তের মূল্য অনেক কাঞ্চন দেবী। তাছাড়া তোমাদের আত্মীয় স্বজন, সমাজ, তোমার বাবা মা এটাও মেনে নিতে পারে না মানার কি আছে? আরে বাবা, ছেলেটা পাগলামি করে কয়েক ফোঁটা রক্ত তো সিটিতে ঘষে দিয়েছে। সেই ছোট্ট একটা পাগলামিকে উপেক্ষা করে তোমরাও তো কম পাগলামি করলে না দাদা। শোন না, এক ফোঁটা রক্তের জন্য তার শরীরে শতগুণ রক্ত তোমরা ছড়িয়ে দিলে। কিন্তু কেন? একটা কলঙ্ক ঢাকতে গিয়ে তোমরা যে আমাকে নতুন করে অনেক কলঙ্কের ভাগিদারি করে দিলে দাদা। শোনা, কেন কেন এমন করলে দাদা? শোনা, কেন? কথা শোন দেবী। স্যার, দেবীর এই হঠাৎ চেঞ্জটা আমি কিন্তু কিছুতেই মেনে নিতে পারছি না। এখনই এতটা হতাশ হওয়ার কোনো কারণ নেই কাঞ্চন। মেয়েদের মন বড্ড নরম তো, ছেলেটাকে মারধর করতে দেখে তাই হয়তো একটু সফট হয়ে পড়েছে। আমি বললাম তোমার বাবা মায়ের সাথে কথা বলে তোমার আর দেবীর বিয়ের ডেটটা আমি ফাইনাল করে নিতে চাই। ঠাকুরজির মত না নে ওদের বিয়ের ডেটটা ফাইনাল করতে পারবে না। আমি চাই আগামী লগ্নে ওদের বিয়েটা সম্পন্ন হোক এবং আমার ডিসিশন কখনো চেঞ্জ হবে না। প্লিজ স্যার, প্লিজ। দেবী যখন কিছুদিন সময় চাইছে, নো প্রবলেম, আমি কিন্তু সময় দিতেও রাজি আছি। তবু সারা জীবন আমি দেবীকে ছাড়া কাউকে বিয়ে করবো না। ইটস মাই প্রমিস স্যার, ইটস মাই প্রমিস। দেবীকে ছাড়া আমি আর কখনো অন্য কাউকে বিয়ে করব না। হঠাৎ তুমি দেবীর বিয়ের ডেটটা পেছাতে চাইছো কেন? দেবী চাইছে না তাই। দেবী চাইছে না নাকি তুমি চাইছো না যে আমার একমাত্র বোনটা সুখী হোক? ওগো ওগো তুমি চুপ করো, চুপ করো। আমার কথা ভাবার আগে যেন আমার মরণ হয়। বেশ কিছুদিন আগে তুমি তোমার মাস্তুতো ভাইয়ের সঙ্গে দেবীর বিয়ের প্রস্তাব দিয়েছিলে। তখন আমি জানতাম না যে ঠাকুরজি কাঞ্চনকে ভালোবাসে। তুমি সব জেনেও না জানার ভান করে প্রস্তাবটা চালিয়েছিলে শুধুমাত্র দেবীকে বিয়ে করিয়ে তোমার ওই মাস্তুতো ভাইকে বেশ মোটা অঙ্কের যৌতুক পাইয়ে দেওয়ার আশায়। ছি ছি ছি, এ তুমি বলতে পারলে? এ তুমি কি বললে? ওটা তোমার ভুল ধারণা দাদা। কারণ দেবীর সঙ্গে বৌদির মাস্তুতো ভাইয়ের বিয়ের প্রস্তাবটা আমি প্রথম বৌদিকে তোমার কাছে পাঠিয়েছিলাম। কিন্তু যখন আমরা জানতে পারলাম কাঞ্চন আর দেবী পরস্পরকে ভালোবাসে, সেদিন ওই বৌদি প্রথম তার নাকচ করে দেয় দাদা। আমার জন্য কেন তুমি শুধু শুধু ওর সঙ্গে তর্ক করছো ঠাকুরজি? আমি যদি দোষ করে থাকি ওনার যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। না করে একটা কথা মন দিয়ে শুনে রাখো মন্দিরা,
দেবী যদি কোনো কারণে কাঞ্চনকে বিয়ে করতে অসম্মত হয়, তার জন্য একমাত্র দায়ী হবে তুমি। হ্যাঁ, তুমি। আমার একমাত্র মনের যদি কোনো ক্ষতি হয়, আমি তোমাকে ক্ষমা করব না মন্দিরা, কখনো ক্ষমা করব না। দাদা ফিরে নাও, দাদা ফিরে নাও, তোমার কথা তুমি ফিরে নাও। দাদা শুনলে তো ঠাকুরপো, তোমার কথাগুলো তুমি শুনলে তো? আমি নাকি তোমাদের ক্ষতি চাই। দুঃখ করো না বৌদি, দাদা তোমাকে ভুল বুঝলেও আমরা তো তোমায় কোনোদিন ভুল বুঝি না। কেন ভুল বুঝো না? এবার থেকে তোমরা সবাই আমাকে ভুল বুঝবে, সবাই আমাকে আঘাত দেবে, সবাই। প্লিজ বৌদি, প্লিজ তুমি একটু শান্ত হও, শান্ত হও। আচ্ছা ঠাকুরপো, সত্যি কি আমি তোমাদের ভালোবাসি না? তুমি ওকে মনে করো তোমার দাদার মতো, যে আমি তোমাদের ক্ষতি চাই? তুমি কি আমাদের দেবী গো বৌদি? তুমি কি আমাদের কোনো ক্ষতি চাইতে পারো? ঠাকুরপো, সেই ছোট্টবেলায় কবে মাকে হারিয়েছি, মাকে আমার ঠিক মতো মনেও পড়ে না। মায়ের মমতা যে কি তা আমি উপলব্ধি করতে পারি। ঠাকুরপো, কিন্তু তোমাকে পেয়ে আমরা যেন নতুন করে আমাদের মাকে ফিরে পেয়েছি বৌদি। ঠাকুরপো, নতুন করে উপলব্ধি করতে পেরেছি আমাদের মমতাময়ী মায়ের ঠিক ও মায়া মমতার স্পন্দন। আমি মাকে হারিয়ে তোমাকে, তুমি যে আমার মা। আমি মাকে হারিয়ে তোমায় পেয়েছি, তুমি যে আমার মা। কত মায়ার শত মমতায়, কত মায়ার শত মমতায় মুছে দাও কালী মা। আমি মাকে হারিয়ে তোমায় পেয়েছি, তুমি আমার মা। আমি মাকে হারিয়ে তোমায় পেয়েছি, তুমি যে তুমি ভাগ্যবান ছিল যে মাকে হারিয়ে আবার তুমি মা পেয়েছো। কিন্তু আমি যে ওকালে মাকে হারানোর আশঙ্কা অস্থির হয়ে উঠেছি স্বরূপ। আমাকে তো বলছিস কেন? মায়ের কি হয়েছে? মা ভালো নেই দিদি, মা ভালো নেই। মায়ের একটা কঠিন অসুখ করেছে, আর ডাক্তারবাবু বলেছেন 7 দিনের মধ্যে অপারেশন না করালে মাকে হয়তো বাঁচাতে পারবো না রে দিদি। মোহন, আর তার জন্য দরকার আমার 50,000 টাকা। 50,000 টাকা? হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, কিন্তু তো অনেক টাকা রে দিদি। আমাকে তুই 50,000 টাকা ধার দিবি, আমি সরিয়ে দেবো। কোথা থেকে দেবে? কি আছে তোর? দিদি বেকার বাউন্ডার হয়ে যেখানে সেখানে ঘুরে বেড়েছিস, নিজের মায়ের চিকিৎসার টাকা তুই রোজগার করতে পারছিস না, আবার দিদির কাছে এসেছিস ভিক্ষে করতে, তো লজ্জা করছে না? আছিমা তো তোমারও মা, সেই মায়ের প্রতি কি তোমার কোনো দায় দায়িত্ব নেই বৌদি? না, নেই। আমি তোমাকে কেমন করে বোঝাবো ঠাকুরপো, যে আমার মতো মেয়েদের কাছে স্বামীর সংসার আপন হয় না, স্বামীর অর্থ সম্পদ কখনো নিজের হয় না। আমি তোমার কষ্ট বুঝি বৌদি, তাই বলছিলাম আমি আমার অ্যাকাউন্ট থেকে ওই টাকাটা আমি মোহনকে দেবো বৌদি। আর স্বরূপ ভাই মোহন, আমি বেকার বহুদূরের মানুষ, 1 পয়সাও রোজগার নেই আমার, তোমার ঋণ আমি শোধ করবো কি করে? দিদি রে, তুই যে এতখানি অসহায় তা আমি সত্যি জানতাম না দিদি। জামাই বাবু লক্ষ লক্ষ টাকার মালিক হলেও আমার দিদি যে এতখানি নিঃস্ব তা ভাবতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি চললাম রে দিদি, আমি চললাম। আজ তুই পরের বাড়ির বউ, মায়ের প্রতি তোর কোনো দায়িত্ব কর্তব্য না থাকলেও আমার তো আছে। তাই আমার মায়ের চিকিৎসার জন্য আমার ওই শেষ সম্বল আমি ভিটে বাড়িতে বিক্রি করতে পারলাম না দিদি, বিক্রি করতে। মোহন দেওরা, ওই ভিটে বাড়ি বিক্রি করলে তুমি যে নিরাশ্রয় হয়ে যাবে মোহন। আত্মীয়ের কাছে ঋণ থাকার চেয়ে নিরাশ্রয় হয়ে থাকা অনেক ভালো স্বরূপ ভাই। আমি তোকে নিরাশ্রয় হতে দেব না দিদি। আমি তুই ভুল বুঝিস না মোহন, অনেক যন্ত্রণার কথা হলে তোকে বলতে বাধ্য হচ্ছে। তুই একদিন আয় ভাই, আমি গোপনে তোর জামানোর ব্যবসা
টাকা থেকে আমি তোকে দেব, কিন্তু 1 মাসের মধ্যে টাকাটা ফেরত দিতে হবে। তুই পারবি তো ভাই? হ্যাঁ দিদি, হ্যাঁ আমি চেষ্টা করবো দিদি, আমি খুব চেষ্টা করবো, আমি খুব চেষ্টা করবো। আমার মায়ের চিকিৎসা ঋণ মেটাতে প্রয়োজন হলে আমি নিজেকে বিক্রি করে দেবো, কিন্তু তোকে তোর স্বামীর কাছে আমি ছোট হতে দেব না রে দিদি, ছোট হতে দেব না। ওরা আমার খোকা বাবুকে মেরে ফেলবে, পারিনি রে নন্দ, পারিনি। তোর খোকা বাবুকে আমি ওদের হিংস্রতার কবল থেকে উদ্ধার করে আনতে পারিনি। তাহলে খোকা বাবুর এখন কি হবে কর্তা বাবু? ঈশ্বর যদি তাকে বাঁচিয়ে রাখেন তবেই সে আবার আমাদের মাঝে ফিরে আসবে রে নন্দ। তা না হলে জানবো আমার খোকার মুখ থেকে বাবা ডাক শোনা অনেক আগেই আমার হয়ে গেছে। না কর্তা বাবু, নন্দ, তার চাইতে আগুন ধরাও, প্রতিশোধের আগুন, আর সেই আগুনে জ্বালাইয়া পুরাইয়া শেষ করে দাও ওই রাই বংশটাকে। তুমি কি বলছো? মানে কি কমু দাদা, ভগবান যদি আমার এইরকম মানুষ লোকে পঙ্গু পয়সা না রাখতো তাহলে সত্যি বলছি দাদা, এই হাত দিয়ে আমি আমার মেরে উদ্ধার করে আনতাম। তুমি অসুস্থ, এ সময় তোমার উত্তেজিত হওয়া মোটেই উচিত নয়। মানে উত্তেজিত হইব না কেন দাদা, উত্তেজিত হইব না কেন? সালারা অমন অন্যায় কইরা আমাকে হাদারামটারে অত্যাচার করতেছে। আমরা কি হিন্দা নাকি যে সালা সুদ কইরা পয়সা থাকুন? চলেন তো দাদা, সবাই মিলে ভাইপা পড়িয়া ওই রায় বংশের কুস্তি পূজা কইরা। মানে তুমি শান্ত হও, আমাকে একটু সুস্থভাবে ভাবতে দাও। ভাবে আরো ভালো কইরা ভাবে, আর আপনাকে ভাবতে ভাবতে সব কিছু একেবারে শেষ হয়ে যাবে। আপনি এমন কথা বলবেন না। দাদার লোকে আমাকে বড় কষ্ট হয়েছে নন্দ। মানে কত সহজ সরল পোলা, অন্যায় কি বোঝে না, পাপ সে কাজে কয় কিছু বোঝে না, তবু ভগবান অমন পোলাটা রে এমন কইরা কষ্ট দিতাছে। মানে আরে ওর জন্য তো আমাকে চলো না, খাওয়া দাওয়া সব বন্ধ কইরা শুধু কানতাছে আর কইতাছে। কি চলো না, তুই এমন ছুটে এলি কেন? খোকা আসছে। এ শালা মরণের পার হইতে ফিরাইল কেমনে? কি কইলে চলো না? আমাকে হাঁদাটা মারতাছে। আমার খোকা বাবু, Good.
এমন নির্মম অত্যাচার করেছে তাদের আমি সবাইকে শাস্তি দেব, আর সেই মেম সাহেবকেও আমি ছেড়ে দেব না। ব্যবসায় পড়তো ভালো বাবা, ব্যবসায় পড়তো ভালো, আমি পড়তো খারাপ, পড়তো খারাপ। আমি ব্যবসায় অনেক ক্ষতি করে দিয়েছি বাবা, অনেক ক্ষতি করে দিয়েছি। কে বলেছে তুই তার ক্ষতি করেছিস? বরং তার জন্যই তোর আজ অনেক ক্ষতি হয়ে গেছে। ক্ষতি করিনি বুঝি, কিন্তু কিন্তু বাবা ওনাকে বললো আমার জন্য ব্যবসায় বিয়ে হবে না। আমি ব্যবসায়ের স্মৃতিতে রক্ত লাগিয়ে দিয়েছি বলে আর কেউ ব্যবসায়কে বিয়ে করবে না। না না বাবা, আমি রক্ত বলে বুঝতে পারছি না। তবে কি খোকা বাবুকে মেরে ওরা পাগল? না আমি আমি এখনই ডাক্তার বাবু ডেকে আসছি। আমি যাব। আমার মনে হয় দাদা মারে চোটে হাঁদারামের মাথাটা একেবারে পাগল হইয়া গেছে। হ্যাঁ আমাকে একটু সুস্থভাবে ভাবতে দে। আর ভেবে তুমি কি করবে গো দাদা? আর ভেবে তুমি কি করবে? সর্বনাশ তো হয়ে গেছে, কিন্তু ওই হারামজাদিকে আমি কিছুতেই ছাড়বো না। ওই হারামজাদি আর করেছে আমার ব্যবসাকে গাড়ি দিলে তোকে আমি গোলা দিব। তুই কি করছিস? পাগল হয়ে গেছে গো। জানো মানে দাদা আমার মনে হয় শোকে দুঃখে ও কিছুটা মনের ভারসাম্য হারিয়ে ফেলেছে। জানো বাবা, বলা বলা আমাকে অনেক মেলেছে, অনেক মেলেছে। তোমার 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 মেলে মেলে আমার তাড়াতাড়ি থেকে কত খুলে দিয়েছে বাবা, আমার তাড়াতাড়িটাকে কত বিক্ষত বাবা গো বাবা। তবু আমার একটু কষ্ট হয়নি বাবা, একটু কষ্ট হয়নি না। কষ্ট হয়নি না, হবে কেবল করে গো বাবা, হবে কেবল করে। ওই 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 বেদ না, ওই বেদ আমাকে নিজের হাতে মুক্তি দিয়ে আমাকে নিজের হাতে মুক্তি দিয়ে আমার সব কষ্ট দূর করে দিয়েছে বাবা। সেই মেয়েটা তোকে মুক্তি দিয়েছে? হ্যাঁ গো বাবা, সেই মেয়ে সাহেব আমাকে নিজের হাতে মুক্তি দিয়ে মুক্তি দিয়েছে। অথচ আমি এমন একটা শয়তান বাবা, আমি সাহেবের জীবনটাকে নষ্ট করে দিয়েছি। ঠাকুর আমার সব দুঃখ নিয়ে তুমি মেয়েটাকে ক্ষতি করে দেওয়া হয়, আমার সব ক্ষতি নিয়ে তুমি মেয়েটাকে ক্ষতি করে দেওয়া হয়। খোকা খোকা মানে দাদা এবার আমি কি করব বলতে পারো ভাই? বহু সমস্যায় জর্জরিত হয়ে আমি যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় হারিয়ে ফেলেছি। সেই জন্যই তো কইছি দাদা, দাদাম রে আপাতত আপনি ওই পাগলা গারোতেই পাঠাই, আরে সুস্থ হলে না হয় আবার বাড়িতে ফিরে আনেন। আমি ঠিক বুঝতে পারছি না এই সময়ে আমার কি করা উচিত, কিন্তু তাই বলে পাগলা গারদে? না 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 না, আমাকে আরো ভাবতে হবে, আরো গভীর ভাবে ভাবতে হবে। আমার একমাত্র সন্তানকে যদি পাগলা গারদেই পাঠাতে হয় তাহলে অরূপ রায়কেও আমি ছাড়বো না, কিছুতেই না।
মানিক আমার ফেলারে তোর আরে তুই হইলি গিয়া 2020-এর করোনা ভাইরাস। তুমি কে মনে করছো আমাদের সবার কথা শুনে দাদা ওই হাদারামকে ওই পাগলা গারদে পাঠিয়ে দেবে? আরে পাঠাবে, নিশ্চয়ই পাঠাবে। ওই খেপাটারে পাগলা সাজাইতে মানিক চাঁদের বেশিক্ষণ সময় লাগবে না। আচ্ছা তুমি ধরো ওরা হাদারামকে পাগলা গারদে পাঠালো না, ওরা বাড়িতে রেখেই ওরা তাকে চিকিৎসা করালো, তখন তুমি কি করবে? আমার কামটা আরো সহজ হইয়া যাইব। চলো না, আচ্ছা বলো না কেমন করে? চলো না, আমি কমের কাম দিয়াই করি, সারা মুখে কিছু কই না। তার মানে? আরে যে গোপন উদ্দেশ্য লইয়া আমাদের এখানে আসা, তা সফল হইবার চালটা আমি অনেক আগে থেকেই রেডি কইরা রাখেছি। এখন তোমাকে দাদা সত্য ওই রায় মশাইয়ের সাথে হাতটা মিলাইতে পারলে কাম খতম। আচ্ছা আমরা একটু একটু শুরু করবো, ওই হাদারামকে মারার চেষ্টা করবো আর দাদাকে মারার চেষ্টা করবে ওই দাদার শত্রু। তোর সামনে কুকুর, পিছনে ফান, আর তুই হইলি গিয়া মালিক। শালা মেয়ে যাত্রায় বেমান, যার জন্য কলিজা জল করে টাকা রোজগার করছি, সেই সালে নাকি অন্য কারো পথ চেয়ে বসে আছে। মাই ওই ঝুমরি নিশ্চয় আমার পথে, আমি এত সালা তার পথে বসে ঝুমরির পথ চেয়ে বসে আছো কেন থাকবো? আমি যে দেখে ফেলেছি। কি দেখে ফেলেছো দাদু? ওই যে 40 কাপ মাথা। তার মানে ঝুমরি বাথরুমে স্নান করছিল আর বাথরুমের ফুটো দিয়ে দেখে ফেলেছি ছাড়াই মানে ঝুমরি জানলে তোমায় একেবারে মেরে ফেলবে। আমি তো মরেই আছি, আমার মরা মনের ভেতর থেকে জেগে উঠেছে ভরা জোয়ান। আমার জোয়ান উঠছে সারা ঘাটের মুখ, কখন যে মরে যাবে তার কোনো ঠিক নেই। আর তার নাকি যৌবন সারা টাকবাক করে ফুটছে। কি বলছিস রে ছোড়া? না, ঝুমরির চলিকা বাচ্চা দেখে তো কাঁচা গুলে বাথরুমে ঢুকে যেতে পারতে, সেখানে ঝুমরির প্রেমের রসে নাকানি চোকানি খেয়ে সালার একেবারে কেলানি খেয়ে বাথরুমেই ঢুকে যেতে। তুই বলছিস? কিন্তু ঝুমরি যদি রাগ করে? কেন রাগ করবো নাগর? আমি কি সে কথা বলেছি? নাগর আমার কাটা পীর পাত্তা দিল না। তুমি আমাকে নাগর বলে রাখবে? আচ্ছা তাহলে আমি তোমাকে চকি বলে ডাকবো। চকি বলে ডাকবো? আচ্ছা তুমি যেটা দেখার জন্য তুমি আমাকে তোমার ঘরে ডেকেছিলে না, সেটা আমি দেখে ফেলেছি। ওর দেখে
কোনো লাভ নেই, ও তো সিগন্যাল ডাউন। তুই বলো না আমায় একবার দেখার সুযোগ করে দে মাইরি। বলি শুধু দেখলেই তো হবে না, তার সদ্ব্যবহার তো করতে হবে নাকি? তবে আজ না, না 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 না, আজ নয়, আজ নয়, কাল সন্ধ্যের সময় তুমি আমার গোয়াল ঘরে এসো। কেন সখী, এত ঘর থাকতে তুমি আমাকে গোয়াল ঘরে ডাকলে কেন? বলি বোঝো না কেন, ঘরে আমার অনেক লোকের যাতায়াত, বলি জানাজানি হয়ে যাবে না, তার চেয়ে বরং তুমি সন্ধ্যেবেলায় গোয়াল ঘরে এসো। সন্ধ্যাবেলায় গোয়াল ঘরে কালি বেঈমান, এতদিন আমি তোর পথ চেয়ে বসে রইলাম, আর ফায়দা তুললো নাকি ওই বুড়ো ভাম। কাল সন্ধ্যেবেলায় আমিও সালে গোয়াল ঘরে যাব। আবার চুপ শালা, তুমি সব লোককে কি সব জায়গায় ডাকতে আছে নাকি? যে যেমন লোক তার জায়গাটাও ঠিক তেমন। ও ওই বুড়োটাই তোর আপন, আর আমি সালা তোর পর। আমি তোকে কষ্ট বলেছি ঝুমরে, আমি বিড়াল হয়ে মার জায়গায় বসে রাখতে পারবো না। সালা সালা তোর মন পরিষ্কার নয়, আর আমি তোর সঙ্গে কাজ করব না। বলি কাজ না করলে খাবি কিরে শালা? বলি এই ঝুমরির দলে মিশেছিলি বলে না দুবেলা দুটো ভালো মন্দ খেতে পারছি, দুবেলা এরকম পেট ভরে মদ কিনতে পারছি। শালা তোর তো শালা মুরদও নেই যে রোজগার করে 2 পয়সা রোজগার করবি। যা ফট শালা এখান থেকে। আমি কি কাজ করব না বলেছি ঝুমরি? আসল কথা কি জানি? বলি ওই সব ফালতু কথা ছাড়তো। ওই দেখ গটগট করে একটা সাইড এদিকেই এগিয়ে আসছে, মনে হচ্ছে শালার কাছে বহুত মাল করি আছে। নে নে নে, অভিনয় স্টার্ট করে দে। কে আছো? লুটতে চাইছে, করতে চাইছে। বাজার এলাকায় এসে তারই আশিকির গায়ে হাত ভেঙে দেবো রে। ওকে ছেড়ে দে না, যে সেবা তোর ইজ্জত দিতে হাত বাড়িয়েছে তাকে আমি কিছুতেই ক্ষমা করবো না, ওকে আমি খতম করে দেবো। না, ওকে ছেড়ে দে, ওর কোনো দোষ নেই। দোষ নেই? তাহলে তাহলে ঝুমরি এতক্ষণ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল কেন? আর তুই বা ঝুমরিকে ধরে ঝাপটা ঝাপটি করছিলি কেন? ওটা ঝাপটা ঝাপটি নয় গুরু, ওটা হলো শিকার ধরা টোপ। শিকার ধরা টোপ? হ্যাঁ গুরু, আমরা সেই মিথ্যে নাটক শুরু করি, আর সেই নাটকে সত্যি ফেলে কোন পাবলিক যদি ঝুমরিকে ছুটে বাঁচাতে আসে তখন আমাদের জালে ধরা পড়ে, তখন আমরা খুঁজে খুঁজে তার পকেট ফাঁক করে দিই গুরু। কি বললি শালা? কিন্তু কিন্তু আজ আমরা নিজের জালে নিজেরাই ফেসে গেছি গুরু। ওরে বাবা রে, কোমরটা বোধহয় গেছে রে। আরে ঝুমরে, এসব ধান্দা কতদিন ধরে চলছে রে? কে কথা বলছিস না কেন? বাবা নাটক করে টাকা রোজগারে বড্ড সস্তায় না, তাকে নিজের চৌবনটা তো কাজে লাগাতে পারতে। বলি নিজে তো জেলের মধ্যে থেকে দুবেলা দুমুঠো বেশ পেট করে খাচ্ছি, কিন্তু এই ঝুমরি যার এই দুনিয়াতে কেউ নেই, সে কোথায় থাকবে, কি কে বেঁচে থাকবে? বলি সে কথা একেবারে ভেবেছিলি? আরে নিজেদের খাবার তো ভিক্ষে করে জোগাড় করা যায়। কিন্তু আমার মতো একটা যুবতী মেয়েকে কেউ ভিক্ষে দেবে না। ভিক্ষে চাইতে গেলে ওরা আমাদেরকে লালসার দৃষ্টি নিয়ে থাকে, একটু করোনা ভিক্ষার বদলে ওরা আমার যৌবনটাকে লুট করতে চাই। তুই বল বল, ওরা কারা? আমি নিজের হাতে তাদের অ্যাটাক করে খুন করবো, তুই শুধু তাদের নাম বল। থাক, একটা খুনের ঘটনায় জড়িয়ে আজ এতগুলো বছর তো নষ্ট হয়ে গেছে, আর আমি তা কিছুতেই হতে দেব না। ওই যৌবনের ঠান্ডাই বল আর পকেট মারি বল, কি যাই খুশি বল, ওইসব করে না। আমি তোর জন্য কতগুলো টাকা জমিয়ে রেখেছি, ওই টাকা দিয়ে তুই ব্যবসা করে একটু সৎভাবে বাঁচ। সৎভাবে বাঁচা?
আরে ঝুমরি না, আমার সৎভাবে বাঁচার হবে না রে। কেন কেন হবে না বাচ্চা? আমি যে জেল থেকে পালিয়ে এসেছি। কি বললি? তুই জেল থেকে পালিয়ে এসেছিস? তাহলে তো পুলিশ তোকে আবার ধরতে আসবে। সেই জন্য তো ঝুমরি আমি কতদিন এই বস্তিতে গোপনে লুকিয়ে থাকবো, যতদিন না সারা পুলিশের খাতায় এই বাদশা নামটা মুছে না যায়, ঠিক ততদিন আমি তোর কাছে এই বস্তিতে লুকিয়ে থাকবো ঝুমরি। আমি তোমাদের সব গোপন কথা ফাঁস করে দেব। কি ফাঁস করে দেবেন? একটা সত্য। হ্যাঁ সত্য, যে সত্যকে ভুল করে তোমরা মিথ্যার ভালো সেই সত্যকে আমি টেনে বের করবো। কি বলছিস? একই অঙ্গে বহুরূপ, একদিকে রাম অন্যদিকে রাবণ, একদিকে ভীম অন্যদিকে দুঃশাসন। একটা মনের সঙ্গে মনের সংগ্রাম, একটা রূপের সঙ্গে আর একটা রূপের লড়াই। এই লড়াই কে জিতবে? রাম নাকি রাবণ? ভীম নাকি দুঃশাসন? আমি পাগলা নই, তবে আমি ফুটপাতের ফাটা কেষ্ট। একদম হাসবে না বলছি বাবা। এই সময়কে তোমার ফুটপাত, যে ফুটপাতে রয়েছে দুর্নীতির রাস্তা, ব্যভিচারের মেধন আর মহামারীর বড় বড় গর্ত, যে গর্তে পড়ে তোমার মতো যুবকের দল বেসামাল হয়ে হুমড়ি খেয়ে পড়ে। আরে যে ম্যান হলে তোমার মতো নারীত্ব আটকা পড়ে কাঁদে, আর যে ডাস্টবিনে জমা হচ্ছে এই শোনা সবাই জানি
সেই শীতের চিহ্নটি আমার জীবনে একটা নতুন স্বপ্ন এনে দিয়েছে বৌদি। এ তুমি কি বলছো ঠাকুরছি? দেখো তো বৌদি, তার যা স্বীকৃতি আমার স্মৃতিতে আজও জল জল করে চলছে। ঠাকুরছি, বাঙালি মেয়েদের স্মৃতি যেই প্রথম দাঁড়িয়ে দেয়, সেই তো তার স্বামী, সেই তো তার ইহকাল পরকালের দেবতা, তাহলে তো সেও আমার। না ঠাকুরছি না, পরিবেশ আর পরিস্থিতি চাপে পড়ে অনেক সত্যকে আমাদের স্বীকার করে নিতে হয়। তাই বলছি ঠাকুরপো, তোমার মতো না শিক্ষিত সুন্দরী মেয়ে কখনো ওই হাবা বাবা পাগলামের মাঝে বলি দেওয়া সাজে না। তাই বলছি তুমি এই কাঞ্চনকে বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে যাও ঠাকুরজি। তুমি কি পারবে বৌদি? তোমার শরীরটা মুছে দিলে অন্য কারো দেওয়া সিঁদুরে স্মৃতি রাঙাতে? আমি জানি এই বছরের উপর তুমি কেন কেউ দিতে পারবে না বৌদি, কেউ দিতে পারবে না, কারণ সিঁদুরের বন্ধন যে বড় কঠিন বন্ধন বৌদি। তুমি আমি চাইলে সেই বন্ধন থেকে কিছুতেই মুক্তি পাওয়া যায় না। মুক্তি যে তোমাকে পেতেই হবে ঠাকুরজি। যদি সত্যি তুমি আমাকে বিশ্বাস করো, সত্যি যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, তাহলে তাহলে আমার দিব্যি তোমার জীবনে সব ঘটনাকে দুর্ঘটনা ভুলে গিয়ে কাঞ্চনকে বিয়ে করার জন্য তুই বৌদি, তোমরা আমার কি অন্তর থেকে বুঝলে না বৌদি? আমি যে তার কাছে জিততে চেয়েছিলাম বৌদি, আমি যে তার কল্পনা রাখে দেবী প্রতিবাদীকে শাস্তি চেয়েছিলাম, কিন্তু তোমরা আমার হারিয়ে দিলে বৌদি। তোমরা আমায় তুমি আমি কি কথা দিচ্ছি বৌদি, আমি আমার সমস্ত কলঙ্কিকে আড়াল করে আমি তোমাদের প্রস্তাব মেনে নিয়ে আমি কাঞ্চনকে বিয়ে করব। এই কথাটাই তুই একদিন বলবি, কারণ আমি জানি আমার বোন কনভেন্টে পড়া উচ্চ শিক্ষিতা।